একজন মা তার সদ্যজাত সন্তানকে কোলে নিয়ে হাসছেন, আর ঠিক সেই মুহূর্তে কেউ একজন সেই সন্তানকে চুপিসারে বদলে দিচ্ছে অন্য একটি শিশুর সঙ্গে। আপনি কি একবার কল্পনা করতে পারবেন নিজের সন্তানকে হারিয়ে অন্য কারো সন্তানকে বুকে আগলে রাখা এক মায়ের বেদনা? আর এই ভয়ঙ্কর চক্রের পেছনে লুকিয়ে আছে এমন এক মুখ যা আপনি কল্পনাও করতে পারবেন না। আজকের এই গল্পটা আপনাকে নাড়িয়ে দেবে ভেতর থেকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রহস্যের গভীরে। বলছিলাম সম্প্রতি রিলিজ পাওয়া তামিল অ্যাকশন থ্রিলার মুভির কাহিনী, যার নাম হলো ডিএনএ। গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন মূল গল্প শুরু করা যাক। শুরুতেই দেখা যায় এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিলেন। বাইরে ঝুম বৃষ্টি আর তিনি ঘুমের ঘোরে গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ অসাবধানতাবশত সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা দেন। নিচে পড়ে থাকা এক দম্পতিকে দেখে তিনি ভয় পেয়ে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকেন। অ্যাম্বুলেন্স চালক তাকে চিনে ফেলেন এবং বলেন, চিন্তা করবেন না স্যার, আমি দেখছি। এরপর দম্পতিকে তোলা হয় গাড়িতে। হঠাৎ একটা শিশুর কান্নার শব্দ শোনা যায়। পাশেই গাছের নিচে একটা শিশু পড়েছিল। সৌভাগ্যবশত শিশুটি একটি বিছানার মতো জায়গায় পড়ে যাওয়ায় তার কিছুই হয়নি। হাসপাতালে পৌঁছালে জানা যায় দম্পতির মৃত্যু হয়েছে। দুর্ঘটনা হওয়ায় পুলিশ আসে, কিন্তু ড্রাইভার পুলিশকে বলে সে রাস্তায় এই দম্পতিকে পড়ে থাকতে দেখেছে, তাই সে এখানে নিয়ে এসেছে। এইভাবে সে ইঞ্জিনিয়ার বেঁচে যায়। একই সময়ে ওই হাসপাতালেই এক মহিলার সন্তান প্রসব করে, কিন্তু নার্স জানায় শিশুটা মারা গেছে। যদিও মা সুস্থ। দীর্ঘ 10 বছর পর এই মা বাবা সন্তান পেলেও তাকে হারিয়ে একেবারেই ভেঙে পড়েন। এদিকে সবকিছু লক্ষ্য করছিলেন সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তখনই তার মাথায় এক চিন্তা আসে, রাস্তায় পাওয়া শিশুটিকে যদি এই দম্পতির হাতে তুলে দেওয়া যায়। তিনি প্রস্তাব দেন, আর নিঃসন্তান পিতা কিছুক্ষণ ভাবার পর রাজি হয়ে যান। এইভাবেই সেই ইঞ্জিনিয়ার পুলিশি ঝামেলা থেকে বেঁচে যান। দৃশ্যটি এখানেই কেটে যায়। এরপর শুরু হয় 20 বছর পরের বর্তমান সময়। আমরা দেখতে পাই সিনেমার নায়ক আনন্দকে। আসলে আনন্দ প্রেমে ব্যর্থ হওয়ার কারণে মদের প্রতি আসক্ত হয়ে পড়ে। মানে সে তার প্রেমিকাকে মনে করে সবসময় মাতাল অবস্থায় থাকত। আনন্দের পরিবারে সবাই ভালো পজিশনে আছে। তার বাবা একজন প্রফেসর আর 2 ভাই ভালো চাকরি করে। শুধু আনন্দই তার জীবনে কিছুই করতে পারেনি। কোনো চাকরি করে না, সবসময় মাতাল হয়ে পড়ে থাকে। তাই আনন্দের পরিবারের লোকেরা সিদ্ধান্ত নেয় ছোট ভাই প্রকাশের বিয়ে দেওয়ার। প্রকাশ ইতিমধ্যে এক মেয়েকে ভালোবাসে এবং সেই মেয়েটির কথা তার পরিবারকেও জানিয়েছে। পরদিন সেই মেয়ের পরিবার আনন্দের বাড়িতে বিয়ের কথা বলতে আসে। কথাবার্তার মাঝে হঠাৎ মাতাল অবস্থায় আনন্দ সবার সামনে এসে অদ্ভুতভাবে বকবক করতে থাকে। এমনকি দাঁড়িয়ে সেখানে প্রস্রাব করে দেয় এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এটা দেখে মেয়ের পরিবার আনন্দের বাবাকে বলে, আপনার ছোট ছেলে খুব ভালো, আমরা সম্পর্কটা পছন্দ করেছি, কিন্তু আগে এই বড় ছেলেকে ঠিক করুন, আমরা অপেক্ষা করব। এই বলে অপমান করে চলে যায়। আনন্দের বাবা প্রচণ্ড রেগে গিয়ে আনন্দকে বকাঝকা করে এবং বাড়ি থেকে বের করে দেয়। এরপর আনন্দ তার এক বন্ধুর বাড়িতে গিয়ে থাকতে শুরু করে। আনন্দের বন্ধুরাও তাকে বোঝাতে থাকে, তোর প্রেমিকা তোর ভালোবাসা ফিরিয়ে দিয়েছে, অন্য কাউকে বিয়ে করে সে এখন সুখে আছে, তুই ওকে ভুলে যা। কিন্তু আনন্দ বলে, সে আমাকে ইচ্ছা করে ছাড়েনি, পারিবারিক চাপে সে বিয়ে করেছে। কিন্তু সেই বিয়েতে সে সুখী ছিল না। অনেকদিন টর্চার সহ্য করার পর সে আত্মহত্যা করে। তখন আনন্দের বন্ধুরা সিদ্ধান্ত নেয় যে ওকে ভালো পথে আনতেই হবে, ওকে মদ ছাড়াতেই হবে। তাই আনন্দকে রিহ্যাব সেন্টারে ভর্তি করানো হয়। শুরুতে নেশা ছাড়াটা কঠিন ছিল, কিন্তু ধীরে ধীরে চিকিৎসা ও নিজের ইচ্ছা শক্তিতে আনন্দ নিজেকে সামলাতে শুরু করে। এরপর গল্পে আসে দিব্যা নামের একটি মেয়ে। এই মুহূর্তে তার বাড়িতে ছেলেপক্ষ মেয়ে দেখতে আসে। আসলে দিব্যা একটু বেশি ইনোসেন্ট বা ইম্যাচিউরড বলা চলে। সে কথা বলা শুরু করলে শিশুদের মতোই বকবক করতে থাকে, ফলে অনেকেই তাকে পাগল ভাবে। তাই দিব্যার মা তাকে বুঝিয়ে বলে, চুপচাপ কফি দিয়ে দাঁড়িয়ে থাকবি, কোনো কথা বলবি না। দিব্যাও ঠিক তাই করে। ছেলেপক্ষের লোকেরা তাকে কিছু প্রশ্ন করে, যার উত্তর তার মা দেন। কিন্তু একটা সময় দিব্যা হঠাৎ বলেই ফেলে, কে বলেছে আমি কথা বলতে পারি না?
আমি ভালোই কথা বলতে পারি। আমার মা বলেছে কিছু বলা যাবে না, শুধু কফি দিয়ে চলে আসতে হবে, এই জন্যই চুপ করে আছি। এরপর সে বক বক শুরু করে দেয়। এটা দেখে ছেলেপক্ষ বুঝে যায় মেয়ের মধ্যে কোনো সমস্যা আছে এবং চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর দিব্যার মা তাকে খুব বকাবকি ও মারধর করে। আমি তোকে কি বলেছিলাম আর তুই কি করলি? এইভাবে চলতে থাকলে তোর বিয়ে হবে না কোনোদিন। একই সময়ে আনন্দের পরিবারও তার বিয়ের জন্য পাত্রী খোঁজে। এই সময় দিব্যার বিয়ের প্রস্তাব আনন্দের জন্য আসে। আনন্দের পরিবার দিব্যার বাড়িতে মেয়েকে দেখতে যায়। আনন্দের বাবা দিব্যার পরিবারকে সব খুলে বলে, আমার ছেলে আগে এক মেয়েকে ভালোবাসত, ব্রেকআপ হওয়ার পর সে মদের নেশায় পড়ে, কিন্তু এখন সে ঠিক হয়ে গেছে। তখন দিব্যার বাবা মাও ভাবে আমাদের মেয়েই বা কতটা ঠিক আছে, তাই তারা সম্পর্কটা মেনে নেয়। শেষ পর্যন্ত দুজনের বিয়ে ঠিক হয় এবং বিয়ের দিনও চলে আসে। কিন্তু রিসেপশনের সময় দিব্যা অতিরিক্ত কথা বলতে থাকে আর তার কিছু অদ্ভুত আচরণ দেখা যায়। এটা দেখে আশেপাশের লোকজন ভাবতে শুরু করে মেয়েটা পাগল নাকি। এসব কথা শুনে আনন্দের বন্ধুদের সন্দেহ হয় যে এই মেয়েটার মধ্যে সমস্যা আছে। এরপর তার বন্ধুরা আনন্দের বাবার কাছে গিয়ে বলে, আঙ্কেল, আনন্দ এখন মদ ছেড়ে দিয়েছে, ভালো চাকরিও করছে, কিন্তু মেয়েটাকে ঠিক মনে হচ্ছে না, দয়া করে এই বিয়েটা বাতিল করে দিন, আনন্দ আরও ভালো মেয়ে পাবে। এই কথাগুলোই তখন দিব্যার পরিবার শুনে ফেলে। এরপরই দুই পরিবারের মধ্যে ঝগড়া লেগে যায়। দিব্যার পরিবার বলে, আমাদের মেয়ে যদি পাগল হয় তাহলে আপনার ছেলে কি খুব সাধু? তার কি গ্যারান্টি যে সে মদ ছেড়ে দিয়েছে? এসব কথা শুনে দিব্যা ভীষণ কাঁদতে থাকে, কারণ তার মনে হতে থাকে এই বিয়েটাও হয়তো আর হবে না। তখন আনন্দ এগিয়ে এসে দিব্যার হাত ধরে বলে, আমি এই মেয়েকেই বিয়ে করব, আপনারা কেউ চিন্তা করবেন না, আমি ওর ভালোভাবে খেয়াল রাখব। আমার বিশ্বাস দিব্যা আসার পর আমার জীবন আরও সুন্দর হবে। এইভাবে আনন্দ দিব্যাকেই বিয়ে করে। বিয়ের পর তাদের জীবন ধীরে ধীরে সুন্দর হতে শুরু করে। তারা একে অপরকে বুঝতে শেখে এবং আনন্দ দিব্যার খুব যত্ন নেয়। কোথায় কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় এই সবও সে দিব্যাকে শেখায়। আনন্দ মদ ছেড়ে দিয়ে পরিবার গড়ার পরিকল্পনায় মনোযোগী হয়। কিছুদিন পর দিব্যা কনসিভ করে। আনন্দ নিজেই দিব্যাকে হাসপাতালে নিয়ে গিয়ে তার সব চেক আপ করাতে থাকে। তারা আলাদা থাকলেও পরিবারে সুখের আবহ তৈরি হয়। প্রেগনেন্সির খবর শুনে দুই পরিবারই খুশি। এরপর আমরা এক বুড়ো মহিলাকে দেখতে পাই, যার হাতে অনেকগুলো স্ন্যাক্স থাকে। সে একটি সরকারি হাসপাতালে আসে প্রেগনেন্ট নারীদের কাছে স্ন্যাক্স বিক্রি করতে। কিন্তু হঠাৎই দেখা যায় সে এক নবজাত শিশুকে চুরি করে তার স্ন্যাক্সের ব্যাগে ঢুকিয়ে উপর থেকে কিছু খাবার দিয়ে ঢেকে নিয়ে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই কিছুদিন পর দিব্যার ডেলিভারির তারিখ এলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিব্যা একটি ছেলে সন্তানের জন্ম দেয়। শিশুকে দেখে দিব্যার মুখে আনন্দে উজ্জ্বল হাসি ছড়িয়ে পড়ে। এক নার্স সেই শিশুটিকে আনন্দের পরিবারের সামনে নিয়ে আসে। সবাই খুব খুশি হয়, বিশেষ করে আনন্দের বাবা, কারণ এখন আনন্দ পুরোপুরি সংসারী হয়ে উঠেছে। আনন্দের বাবা এক জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করে জানতে চান তার নাতির রাশিফল কেমন। জ্যোতিষী বলে, আপনার নাতি খুব ভালো সময়ে জন্মেছে এবং ভবিষ্যতে আপনার বংশের নাম উজ্জ্বল করবে। এই কথা শুনে আনন্দের বাবা আরও খুশি হন। এরপর শিশুটিকে ইনকিউবেটরে নেওয়ার জন্য আবার নিয়ে যাওয়া হয়। তখনই দেখা যায় সেই বুড়ো মহিলাটি আবার ওই প্রাইভেট হাসপাতালে আসে হাতে ব্যাগ নিয়ে। কিছুক্ষণ পর নার্স দিব্যার শিশুটিকে তার কাছে দুধ খাওয়ানোর জন্য নিয়ে আসে, কিন্তু দিব্যার শিশুটিকে দেখে চমকে যায়। সে বলতে থাকে, এটা আমার সন্তান নয়। এই কথা শুনে পুরো পরিবার স্তব্ধ হয়ে যায়। হাসপাতালের নার্স বলে, না, এটা আপনারই সন্তান। কিন্তু দিব্যা জোর গলায় বলতে থাকে, না, এটা আমার সন্তান নয়, এটা অন্য কারো সন্তান। আমার সন্তান কোথায়? তখন ডাক্তার এসে দিব্যাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে বুঝলে এটা তোমার সন্তান নয়? এখানে তো সবকিছু লেখা আছে, মায়ের নাম, জন্মের সময়, তারিখ। এরপর আনন্দ দিব্যাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে বলছো এটা আমাদের সন্তান নয়? কিন্তু দিব্যা বারবার জোর দিয়ে বলে, যেই বাচ্চাটা আমাকে প্রথম দেখানো হয়েছিল এটা সেই বাচ্চা নয়। এরপর ডাক্তার আনন্দকে পাশে ডেকে নিয়ে বলে, মহিলাদের অনেক সময় ডেলিভারির পর এরকম আচরণ হয়, খুব কম হলেও দেখা যায়। আগে কি দিব্যার এমন কোনো মানসিক সমস্যা ছিল? আনন্দ উত্তর দেয়, হ্যাঁ, ও একটু বেশি বকবক করে, তেমন ম্যাচিউর না। তখন ডাক্তার বলে, হয়তো এই কারণেই সে এমন করছে, আপনারা তাড়াতাড়ি দিব্যাকে বাড়ি নিয়ে যান, না হলে আমাদের হাসপাতালের বদনাম হতে পারে। কিন্তু এরপর আনন্দেরও একটু সন্দেহ হয় এবং সে পুলিশে অভিযোগ দায়ের করে।
এক ইন্সপেক্টর হাসপাতালে এসে তদন্ত শুরু করে। সেখানকার ডাক্তার সিসিটিভি ফুটেজ দেখাতে শুরু করে। কখন দিব্যার ডেলিভারি হয়, কখন নার্স শিশুটিকে নিয়ে ইনকিউবেটরে যায় এবং নির্ধারিত সময় পর আবার দিব্যার কাছে এনে বাচ্চাকে দুধ খাওয়ায়, সবকিছুই খুব পরিষ্কার ছিল। ইন্সপেক্টর আনন্দকে বলে, আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে, সবই ঠিক আছে, আপনারা হয়তো একটু বেশি রিয়েক্ট করছেন, আপনি নিজে আপনার স্ত্রীকে বোঝান। এই বলে সে রিপোর্ট জমা দিয়ে চলে যায়। এরপর দিব্যাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়, কিন্তু দিব্যা এখনো একই কথা বলতে থাকে, এই সন্তান আমার নয়, আমার নিজের সন্তানকে ফিরিয়ে আনো। দিব্যার দৃঢ় আত্মবিশ্বাস দেখে আনন্দ ভাবে এবার সে নিজেই এই কেসের তদন্ত করবে। সে এক উকিলের সঙ্গে দেখা করে জানতে চায়, যদি আমরা ডিএনএ টেস্টের জন্য কোর্টে যাই তাহলে কেমন হবে। উকিল বলে, কোর্টের মাধ্যমে গেলে সময় অনেক বেশি লাগবে, তুমি প্রাইভেটভাবে করো, আমি সাহায্য করব। পরে সেই রিপোর্ট কোর্টে জমা দেব, তাতেই কেসটা আরও শক্তিশালী হবে। আনন্দ গোপনে শিশুটির কিছু চুল সংগ্রহ করে, নিজেরটাও নেয় এবং একটি ল্যাবে ডিএনএ পরীক্ষার জন্য পাঠায়। শিগগিরই রিপোর্ট চলে আসে এবং জানা যায় এই বাচ্চাটি সত্যি আনন্দের নয়। আনন্দ এবং তার বন্ধু হতবাক হয়ে যায়। দিব্যা ঠিকই বলেছিল, তাহলে তাদের আসল সন্তান কোথায়? আনন্দ সেই রিপোর্ট নিয়ে ইন্সপেক্টরের কাছে গিয়ে অনুরোধ করে যেন তদন্ত আবার শুরু হয়। ইন্সপেক্টর এই কেসের জন্য এক কনস্টেবল নিয়োগ করে, যে কিছুদিন পর রিটায়ার করবে। কনস্টেবল ও আনন্দ একত্রে আরও কিছু প্রমাণ সংগ্রহ করে এবং উকিলের মাধ্যমে কোর্টে উপস্থাপন করে। কোর্ট নির্দেশ দেয়, যদি এই বাচ্চা আনন্দ ও দিব্যার না হয় তাহলে তাদের সন্তান কোথায়? ওদের সন্তানকে খুঁজে বের করুন এবং যতদিন পর্যন্ত না ওদের সন্তান ফিরে আসে ততদিন দিব্যার কাছে যে শিশু আছে তার সঠিক যত্ন নিতে হবে। সেই শিশুটির প্রকৃত বাবা মাকেও খুঁজে বের করতে হবে। এই নির্দেশ অনুযায়ী কনস্টেবল ও আনন্দ একসাথে তদন্ত শুরু করে। কনস্টেবল আনন্দকে বিশেষভাবে সাহায্য করতে থাকে, কারণ তার নিজের ছেলেও ছোটবেলায় মারা গিয়েছিল। তদন্ত চলাকালে কনস্টেবল আনন্দকে এক অফিসে নিয়ে যায়। অফিসের এক ব্যক্তি বলে, আসলে কিছু চক্র আছে যারা সদ্যজাত শিশুদেরকে চুরি করে, যদি মেয়ে হয় বিদেশে বিক্রি করে দেয়, আর ছেলে হলে বলি দেয়। এমন ট্রাফিকিংয়ের অনেক কেস আসে আমাদের কাছে। এই কথা শুনে আনন্দ আতঙ্কিত হয়ে পড়ে। আমার ছেলেকে কি সত্যি বলি দেওয়া হয়েছে? 4 দিন কেটে গেছে, এখনো শিশুটি নিখোঁজ। কনস্টেবল তাকে সান্ত্বনা দেয়, চিন্তা করো না, তোমার সন্তানের কিছু হবে না। এই সময়ে কনস্টেবলকে এক ইনফর্মার ফোন করে জানায়, স্যার, আজ রাতেই এক মহল্লায় এক শিশুকে বলি দেওয়া হবে। কনস্টেবল ও আনন্দ সেই রাতেই সেই এলাকায় পৌঁছে সেই লোকেশন খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর আনন্দ অবশেষে সেই জায়গা খুঁজে পায়। সেখানে কিছু লোক একটি শিশুকে বলি দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিছু গুন্ডাও ছিল সেখানে। আনন্দ দারুণভাবে লড়াই করে সেই শিশুটিকে উদ্ধার করে। কনস্টেবল জিজ্ঞাসা করে, এটাই কি তোমার সন্তান? আনন্দ বলে, আমি জানি না স্যার, দিব্যাকে জিজ্ঞেস করতে হবে। শিশুটিকে দিব্যার কাছে নিয়ে যাওয়া হলে দিব্যা বলে, না, এটা আমার সন্তান নয়। এরপর দিব্যা আরও বলে, স্যার, এখন যে শিশুটি আমার কাছে আছে তার বাবা মাও নিশ্চয়ই আমার মতোই কষ্ট পাচ্ছে। এরপর কনস্টেবল ও আনন্দ সেই শিশুটির প্রকৃত মা বাবাকে খুঁজে বের করার চেষ্টা শুরু করে। তারা বিভিন্ন সরকারি হাসপাতালে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। এই তদন্ত চলাকালীন একদিন আনন্দ এক জায়গায় বসেছিল। হঠাৎ করে সেই বৃদ্ধা মহিলা, যার হাতে 2টি ব্যাগ থাকে, এসে তার পাশেই বসে পড়ে। সে পানি খায় এবং তখনই দেখা যায় তার ব্যাগের ভেতরে একটি নবজাত শিশু রয়েছে, যেটি কিছুক্ষণ আগেই সে চুরি করেছে। আনন্দ ওই বুড়ির ব্যাগ ধরতে সাহায্য করতে যায়, কিন্তু কিছুক্ষণ পর আনন্দ খেয়াল করে একটি খাবারের ব্যাগ অস্বাভাবিকভাবে ভারী। আনন্দ সেই বৃদ্ধার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ সেই ব্যাগ থেকে একটি ছোট হাত বেরিয়ে আসে। আনন্দ তখনই বৃদ্ধাকে ধরার চেষ্টা করে, কিন্তু সে অটোতে উঠে পালিয়ে যায়। আনন্দের কাছে বাইক থাকায় সে নিজের বাইক নিয়ে সেই বৃদ্ধাকে ফলো করতে করতে তার এলাকায় পৌঁছে যায়। বুড়ো মহিলাটি সেই শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে কাউকে দিয়ে দেয়। সেই ব্যক্তি সেই ব্যাগটি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আনন্দ এবার সেই ব্যক্তিকে ফলো করতে থাকে এবং মাঝপথে কনস্টেবলকে ফোন করে সবকিছু জানায়। স্যার, আমি এক বৃদ্ধার ব্যাগে একটা বাচ্চা দেখেছি, আর এখন একজন লোক সেই বাচ্চাটিকে নিয়ে কোথাও যাচ্ছে। কনস্টেবল বলে, আনন্দ, তাড়াহুড়ো করো না, আমি ব্যাকআপ নিয়ে তোমার দিকে আসছি, লোকেশন পাঠাও।
এরপর সেই ব্যক্তি বাচ্চাটি নিয়ে এক নির্মাণাধীন ভবনের কাছে যায়। আনন্দ গোপনে তাকে অনুসরণ করতে থাকে। সেখানে অনেক লোক জমায়েত ছিল। আনন্দ ঠিক যখন শিশুটিকে নিয়ে চুপি চুপি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখনই একজন গুন্ডা আনন্দকে দেখে ফেলে। তারপরই শুরু হয় ভয়ানক লড়াই। এই সময় পুলিশও এসে উপস্থিত হয় এবং গুন্ডাদের ধরে পেটাতে থাকে। সবাইকে গ্রেফতার করা শুরু হয়। এক গুন্ডা বলে, স্যার, সেই বুড়ো মহিলা সরকারি হাসপাতাল থেকে শিশুটিকে চুরি করে আমাদেরকে দিয়ে যায়। আমি সেটা আরেকজনকে দিয়ে দিই। কিছুক্ষণ পর একটা গাড়ি সেখানে আসে। গাড়ির ভেতরে কে আছে তার শুরুতে দেখানো হয় না। পুলিশ এবং আনন্দ সবাই লুকিয়ে থাকে। সেই গ্যাংয়ের একজনকে ফেক একটা বাচ্চা দিয়ে গাড়ির কাছে পাঠানো হয়। কিন্তু ঠিক তখন লোকটি চিৎকার করে বলে, ভাই, বের হয়েও না, পালিয়ে যাও। আর সঙ্গে সঙ্গে গাড়িটি ইউটার্ন নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু আনন্দ দ্রুত মেইন গেট বন্ধ করে দেয়। গাড়ির ভেতরে থাকা ব্যক্তির নাম ছিল মূর্তি। পুলিশ মূর্তিকে গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। জানা যায় মূর্তির একটি এজেন্সি আছে, যেখান থেকে সে বিভিন্ন হাসপাতালে নার্স এবং সিকিউরিটি গার্ড সরবরাহ করে। মূর্তি বলে, স্যার, যখন আমার টাকার দরকার হয় তখন আমি আমার লোক দিয়ে একটা করে শিশু চুরি করাই, কিন্তু আসলে আমি অন্যের কথায় কাজ করি। আমার উপরে রাজেন্দ্রন নামে একজন আছে। তার একটা বিশাল এজেন্সি রয়েছে, যার মাধ্যমে বড় বড় হাসপাতালে নার্স এবং সিকিউরিটি গার্ড পাঠানো হয়। সে আমাকে বলে দেয় কোথা থেকে বাচ্চা চুরি করতে হবে, আমি করি, আর এর বদলে টাকা পাই। আমি ওই নেটওয়ার্ক সম্পর্কে আর কিছুই জানি না। তখন পুলিশ ও আনন্দ রাজেন্দ্রন সম্পর্কে খোঁজ নিতে শুরু করে। রাজেন্দ্রনেরও বড় একটি এজেন্সি ছিল এবং সে বড় বড় হাসপাতালে লোক সরবরাহ করত। সে একজন গ্যাংস্টারও ছিল। একদিন যখন আনন্দ ও কনস্টেবল রাজেন্দ্রনের কাছে যাচ্ছিল, তখন রাজেন্দ্রন একটি বারে ছিল। হঠাৎই কিছু গুন্ডা এসে তার উপর হামলা চালায়। ঠিক তখনই আনন্দ এসে রাজেন্দ্রনের জীবন বাঁচায়, কিন্তু সেই সময়ে অন্য গুন্ডারা আনন্দকে আঘাত করে এবং জোর করে প্রচুর মদ খাইয়ে দেয়। যখন আনন্দের জ্ঞান ফেরে, তখন সে দেখে রাজেন্দ্রকে মেরে ফেলা হয়েছে। আনন্দ হতাশ হয়ে পড়ে। এখন সে কিভাবে তার সন্তানের খোঁজ পাবে? পরদিন আনন্দ ও কনস্টেবল রাজেন্দ্রনের ফিউনারেলে যায়। তারা জানতে পারে রাজেন্দ্রনের দুটি স্ত্রী ছিল। তারা জিজ্ঞাসা করে রাজেন্দ্রনের কোনো শত্রু ছিল কিনা। এই সময় ভারদারাজন নামের এক ধনী ব্যক্তি রাজেন্দ্রনের ফিউনারেলে আসে। তার অনেক কোম্পানি রয়েছে এবং সে খুব প্রভাবশালী। আনন্দ ভাবতে থাকে, এত বড় লোক কেন একটা গুন্ডার ফিউনারেলে এসেছে? তাদের মধ্যে কি সম্পর্ক? এরপর যে শিশুটি এতদিন দিফিয়ার কাছে ছিল, তার আসল মা বাবার খোঁজ পাওয়া যায়। আনন্দ ও দিফিয়া সেই শিশুটিকে তাদের কাছে ফিরিয়ে দেয়। শিশুটিকে দেখে সেই দরিদ্র পরিবার অনেক খুশি হয় এবং বারবার ধন্যবাদ জানায় দিফিয়াকে, কারণ সে তার নিজের সন্তান না হয়েও সেই শিশুকে মায়ের মতো লালন করেছে। এরপর কনস্টেবল আনন্দকে বলে, আমি গাজা নামে এক গুন্ডাকে চিনি, যদি তার কাছে যাই তাহলে হয়তো কিছু সাহায্য মিলতে পারে। তখন তারা দুজন গাজার কাছে যায়। সেই সময় আনন্দ খেয়াল করে গাজার এক সহযোগীর হাতে একটা ট্যাটু আছে। এই একই ট্যাটু সে আগেও দেখেছে সেই ব্যক্তির হাতে, যে রাজেন্দ্রনকে হত্যা করতে এসেছিল। আনন্দ বুঝে ফেলে রাজেন্দ্রনের হত্যাকারী এই গ্যাংই। শুরু হয় ফাইট। এক পর্যায়ে সে গাজার গলায় ছুরি ধরে জানতে চায়, তোমরা রাজেন্দ্রনকে কেন খুন করলে? তখন গাজা একটা চমকে দেওয়ার মতো তথ্য দেয়। এই খুনের জন্য তাদের সুপারি দেওয়া হয়েছিল, আর সেই সুপারি আর কেউ নয়, সেই বড় ব্যবসায়ী ভারদারাজন দিয়েছে, যে সেদিন রাজেন্দ্রনের ফিউনারেলে এসেছিল। এরপর দৃশ্যটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। তখন ভারদারাজন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত। একদিন সরকার থেকে একটি নির্দেশ আসে, সব হাসপাতালের তথ্য ডিজিটাল করতে হবে। তখন অনেক হাসপাতাল ভারদার কাছে এসে অনুরোধ করে যেন তাদের ইনফরমেশনও ডিজিটাল করে দেওয়া হয়। এই কাজ করতে গিয়েই ভারদা হাসপাতালের অনেক গোপন তথ্য জানতে পারে। হাসপাতালে কয়জন স্টাফ, কোন দিনে কোন শিশু জন্ম নিয়েছে ইত্যাদি। একদিন তার গাড়ির সাথে একটা অ্যাক্সিডেন্ট হয় এবং এক দম্পতি মারা যায়, কিন্তু শিশুটি বেঁচে যায়। বন্ধুরা, এটা সেই ঘটনা যেটা আমরা ভিডিওর প্রথমে দেখেছিলাম। সেদিনই আবার এক দম্পতির সদ্যজাত সন্তান জন্মের পরপরই মারা যায় এবং সেই দম্পতি ভেঙে পড়ে কান্নাকাটি করতে থাকে। তখন ভারদা সেই শিশুটিকে এনে তাদের দিয়ে দেয়। এই শিশুকে পেয়ে সেই সন্তানহীন দম্পতি খুব খুশি হয়ে যায় এবং ভারদাকে 50 ভরি স্বর্ণ উপহার দেয়। ভারদারাজন এবং রাজেন্দ্রন এই স্বর্ণ ভাগাভাগি করে নেয়।
এর কিছুদিন পর সেই দম্পতি আবার ভার্দার কাছে এসে অনুরোধ করে, আরেকটা দম্পতি আছে যারা সন্তানের আশায় আছে, আপনি তাদের জন্য এমন একটা ব্যবস্থা করে দিন। তারা 5 লাখ টাকা দিতে রাজি। এই অফার শুনে ভার্দা হতবাক হয়ে যায়। যেখানে সে পুরো মাস কাজ করে কিছু টাকা স্যালারি পায়, সেখানে একটা শিশুর বিনিময়ে লাখ লাখ টাকা আয় হচ্ছে। এই লোভ থেকেই ভার্দারাজন রাজেন্দ্রনের সহযোগিতায় শিশু চুরির ব্যবসা শুরু করে। যেহেতু ভার্দার কাছে অনেক হাসপাতালের ডেটা ছিল, সে জানত কোন সময় কে জন্ম নিচ্ছে, কারা তাদের বাবা মা, তারা গরিব না ধনী, তারা সন্তান পালন করতে পারবে কিনা ইত্যাদি। এইভাবেই ধীরে ধীরে ভার্দার ব্যবসা বড় হতে থাকে। পরে সে মূর্তিকে নিজের সঙ্গে নেয়। মূর্তি ছিল সেই এজেন্সির মালিক যারা হাসপাতালগুলোতে নার্স এবং সিকিউরিটি গার্ড সরবরাহ করত। সাধারণত ভার্দা যেসব সন্তান তুলে দিত সেগুলো এমন মা বাবার জন্য হতো যারা নিঃসন্তান। তবে আনন্দের মনে একটা প্রশ্ন থেকেই যায়, তার শিশুকে চুরি করে নিয়ে গিয়ে অন্য আরেকটি শিশু রেখে দেওয়া হয়েছিল কেন? এর পেছনেও নিশ্চয়ই অন্য কোনো কাহিনী আছে। এরপর জানা যায়, একদিন এক এনআরআই দম্পতি ভার্দার কাছে আসে। তারা একটি ছেলে শিশু চায়, তাও নির্দিষ্ট রাশির। এই রাশির শিশুর ভবিষ্যৎ নাকি উজ্জ্বল হয়। তারা ভার্দাকে 2 কোটি টাকার অফার দেয়। ভার্দা এরপর তার সার্ভার ঘেটে এমন 10টি দম্পতিকে শনাক্ত করে যাদের সন্তান জন্মাবার সম্ভাবনা আছে। তাদেরকে সে নিয়মিত পর্যবেক্ষণ করতে থাকে। এদের মধ্যে আনন্দ এবং দিব্যাও ছিল। শেষ পর্যন্ত ভার্দার লিস্টে 3টি দম্পতি থেকে যায়। যেদিন দিব্যার ডেলিভারি হয় সেদিন আরও 2টি মেয়ে শিশুর জন্ম হয়, কিন্তু শুধু দিব্যার ছেলে সন্তান জন্মায়। তাই ভার্দা ঠিক করে দিব্যা ও আনন্দের ছেলে শিশুটিকেই তুলে নিতে হবে। সে এই দায়িত্ব দেয় মূর্তিকে, যে হাসপাতালগুলোতে নার্স এবং সিকিউরিটি সাপ্লাই দেয়। মূর্তির সঙ্গে ছিল 2 যমজ নার্স। তাদের দিয়েই পুরো বাচ্চা বদলের পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। মূর্তির পরিকল্পনায় যমজ নার্সদের একজন দিব্যার শিশুটিকে ইনকিউবেটরের রুমে নিয়ে যাবে, যেখানে তার যমজ বোন অপেক্ষা করছিল। একটি বাচ্চাকে, যেটিকে ওই বৃদ্ধা মহিলা আগে নিয়ে এসেছিল, সেই শিশুটিকে যমজ বোনের হাতে দিয়ে দেয়, আর সে সেটা দিব্যার হাতে তুলে দেয়। আর দিব্যার শিশুটিকে সেই এনআরআই দম্পতিকে দিয়ে দেওয়া হয়, যারা এই বাচ্চাকে পেয়ে খুব খুশি হয়। সবকিছু এত নিখুঁতভাবে করা হয়েছিল যে কেউই কিছু বুঝতেই পারেনি। কিন্তু যখনই দিব্যার কাছে সেই বদলে দেওয়া শিশুটিকে দেওয়া হয়, তখনই পুরো পরিকল্পনা ভেস্তে যেতে শুরু করে। আর তখনই ভার্দা জানতে পারে যে পুলিশ এই ব্যাপারে তদন্ত করছে। সে বুঝতে পারে পুলিশ রাজেন্দ্রনের কাছে পৌঁছেছে, তাই আগেই রাজেন্দ্রনকে খুন করিয়ে দেয়। বর্তমান সময়ে আমরা দেখি সেই এনআরআই দম্পতি আবার ভার্দাকে ফোন করে বলে, আমাদের মতো আরও এক দম্পতির জন্য আপনি একটা শিশু জোগাড় করে দিন। ভার্দা তাদের একটি মন্দিরের কাছে দেখা করতে বলে। ওই জায়গাটাই হলো তাদের নিয়মিত মিটিং স্পট। সেই দিনই দিব্যাও মন্দিরে আসে তার সন্তানকে যেন ফিরে পায় এই প্রার্থনা করতে। কিছুক্ষণ পর সেই এনআরআই দম্পতি দিব্যার শিশুটিকে নিয়ে মন্দিরে আসে। ভগবানের দর্শনের সময় যখন বাচ্চাটি কাঁদতে থাকে, তখন দিব্যার কাছে দাঁড়িয়ে থাকা দম্পতিকে দিব্যা বলে, আমাকে দেন, আমি ওকে শান্ত করছি, আপনারা ভগবানের দর্শন করে নিন। তখন তারা দিয়ে দেয়। দিব্যার কোলে যেতেই শিশুটির কাঁদা থেমে যায়। এই দৃশ্য দেখে ভার্দা, যে তখন মন্দিরে পৌঁছেছে, দিব্যার দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে যে শিশুটিকে তারা চুরি করেছিল, আজ সেটাই দিব্যার কোলে ফিরে এসেছে। দিব্যার মনেও তখন সন্দেহ জাগে। সেই শিশুটিকে গভীরভাবে দেখছিল। যখনই কিছু বলার জন্য সে মুখ খুলতে যাচ্ছিল, তখনই ভার্দা এসে শিশুটিকে নিয়ে আবার সেই এনআরআই দম্পতির হাতে তুলে দেয় এবং বলে, আপনারা এখান থেকে তাড়াতাড়ি চলে যান। এরপর দিব্যা সেই দম্পতির পেছনে দৌড়াতে শুরু করে। এমন সময় আনন্দও মন্দিরে এসে পৌঁছায় এবং দিব্যা তাকে সব কিছু বলতে শুরু করে। এরপর যখন আনন্দ সেই শিশুটিকে উদ্ধার করতে এগিয়ে যায়, তখনই ভার্দার লোকজন আনন্দের উপর আক্রমণ চালায়। তখনই আমরা দেখতে পাই সেই লড়াইয়ের সময় এক ব্যক্তি হাতে ছুরি নিয়ে আনন্দের দিকে এগিয়ে আসে। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, সে আনন্দকে কিছুই করে না, বরং ভার্দাকেই ছুরি মেরে খুন করে দেয়। কারণ এই ব্যক্তি আর কেউ নয়, সে রাজেন্দ্রনের ছেলে। মানে সে আগেই জেনে গিয়েছিল যে তার বাবার খুনি এই ভার্দাই। এইভাবে অবশেষে দিব্যার সন্তান ফিরে আসে তার মায়ের কোলে। আর এখানেই বন্ধুরা সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো এই দুর্দান্ত মুভির গল্পটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার ভিডিও এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি।
ধন্যবাদ।